সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ রসায়ন দ্বিতীয় পত্রের এটার আলোচনা আমি শুরু করতেছি। এটা বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে এসেছে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ, এগুলো বাছাইকৃত। এগুলো বিশ্লেষণ করে পড়লে এমসিকিউ সম্বন্ধে তোমাদের একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এক কথায় এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখো, প্রথমটা আছে বৃষ্টির পানির পিএইচ। মনে রাখতে হবে 6.50। আবার এর মধ্যে প্রশ্ন থাকতে পারে, বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? সেগুলো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, যেটা বৃষ্টির পানির সঙ্গে কার্বনিক অ্যাসিড প্রধানত দায়ী। এছাড়াও সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড এগুলো বায়ুমণ্ডলে থাকলেও অ্যাসিড বৃষ্টি হতে পারে, তবে এদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রধানত দায়ী। এই গেল অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলো দায়ী, অ্যাসিড বৃষ্টি কেন হয়, অ্যাসিড বৃষ্টি সম্বন্ধে কি কি ক্ষতিকারক প্রভাব পড়ে, এগুলো সম্বন্ধে এটাকে অনুসরণ করে কমপক্ষে 5টি প্রশ্ন তোমরা উদ্ধার করতে পারবে। অ্যাসিড বৃষ্টির জন্য জলাশয়ে জলজ প্রাণীগুলো মারা যায়, ভূপৃষ্ঠের ফসল নষ্ট হয়, ঘরবাড়ি দালান কোঠা ইত্যাদি মরছা পড়ে, সবুজ বনায়ন নষ্ট হয়। অ্যাসিড বৃষ্টির জন্য ক্ষতিকারক দিক, গ্যাস কেন হয়, কেমন করে হয় ইত্যাদি। এবং এখানে শুধু দেওয়া হয়েছে অ্যাসিড বৃষ্টির পিএইচ 6.50। আবার এখানে একটা প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি অম্লীয় না ক্ষারীয় প্রকৃতির? যেহেতু 7-এর নিচে 6.50, অতএব অ্যাসিড বৃষ্টি অম্লীয়। কারণ 7-এর নিচে হলে অম্লীয় হবে, 7-এর উপরে হলে ক্ষারীয় হবে। এই গেল প্রথম প্রশ্নটার ব্যাখ্যা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেনজিনের অ্যারোমেটিক বৈশিষ্ট্যের জন্য প্রধানত দায়ী পাই সঞ্চয়নশীল ইলেকট্রন। পাই সঞ্চয়নশীল ইলেকট্রন, পাই 3 জোড়া পাই সঞ্চয়নশীল ইলেকট্রন আছে, 3টা। এই জন্য বেনজিনের অসম্পৃক্ততা একটু স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন is called aromaticity. That is, benzene, its unsaturation character is special type. This special type of unsaturation of benzene is commonly called aromaticity. Aromaticity মূলত বেনজিনের মধ্যে পাই ডিলোকালাইজড ইলেকট্রন থাকে বলে এটার প্রধান দায়ী। এছাড়াও বেনজিনের অ্যারোমেটিসিটি ধর্মের জন্য আরো কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম আছে, যেমন এ অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও ব্রোমিন দ্রবণকে বিবর্ণ করে না, তাড়াতাড়ি এডিশন বিক্রিয়া অংশগ্রহণ করে না, এবং এর বেনজিন কাঠামো স্থায়ী, এর দ্বিবন্ধনগুলো অল্টারনেটিভ, এবং এছাড়াও এর অ্যারোমেটিসিটির জন্য বিশেষ দায়ী হলো পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল, ডিলোকালাইজড। ডিউ টু দ্য delocalized of pi electrons is the main factor of aromaticity of benzene.
এই তো গেল। এবার 3 নম্বরটা আছে 32 গ্রাম অক্সিজেন এবং 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে মোল ভগ্নাংশ বের করা হয়েছে 0.66। মোল ভগ্নাংশ তোমরা জানো, প্রথমে এটার এন ওর এন যোগ করে কার্বন ডাইঅক্সাইডের এন দ্বারা ভাগ করতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশটা পাওয়া যাবে। কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ এই পর্যায়ে দাঁড়াবে 0.66। N1 প্লাস N2 ডিভাইড বাই N। যদি কার্বন ডাইঅক্সাইড হয় তা কার্বন ডাইঅক্সাইড ওর আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে, যদি অক্সিজেন হয় অক্সিজেন আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে, এন দ্বারা ভাগ দিতে হবে। এন ইজ হলো জি বাই এম। এর জি 32, এর এম হলো 32, সুতরাং এর এন হবে 1, এটার এন হবে 2, যেহেতু জি 88, এর এম হলো 44। এইভাবে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ বের করলে 0.66 পার হবে। এছাড়াও তোমরা মোল ভগ্নাংশ সম্পর্কে একটু ভালো ধারণা তোমাদের থাকা লাগবে। এই মোল ভগ্নাংশ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটার পরে আমি আর একটা ভালো আলোচনা তোমাদের সামনে করব। এবার গেল কোন গ্যাসের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রার ধারণা দেয়। তোমরা স্পষ্টই জানো চার্লসের সূত্রটি পরম শূন্য তাপমাত্রায় অ্যাবসলিউট টেম্পারেচার, এটার ধারণা দেয় চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্রটা তোমরা এর বিবৃতি, এর ব্যাখ্যায় এই চার্লসের প্রধান বৈশিষ্ট্য হলো পরম শূন্য তাপমাত্রায় ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায়। যাই হোক, 5 নম্বর হলো এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন 22.42 লিটার। মনে রাখিও অক্সিজেনেরও ওইটা হবে, হাইড্রোজেনেরও ওইটা হবে, সালফার ডাইঅক্সাইডের ওইটা হবে, কার্বন ডাইঅক্সাইডের ওইটা হবে। অর্থাৎ এর মোল ভগ্নাংশ মোলার আয়তন হবে, এ 32 হলেও এর মোলার আয়তন হবে 22.4। এর 2 গ্রাম হলেও আণবিক ভর 2 হইলেও তার মোলার আয়তন হবে 22.4। এটা 64 হইলেও তার মোলার আয়তন হবে 22.4। এই 44 আণবিক ভর হইলেও এর মোলার আয়তন হবে 22.4। অর্থাৎ আদর্শ উষ্ণতা চাপে সকল গ্যাসের, এভরি গ্যাসেস যার molar volume is the same and it is 22.42 লিটার। এইভাবে এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবার চলে আসো একই তাপমাত্রার চাপে নিম্নের কোন গ্যাসটির ব্যাপন হার, ডিফিউশন রেট অফ ডিফিউশন, যেটার দুটা গ্যাসের মধ্যে যার আণবিক মলিকুলার ওয়েট ইজ লার্জ, ওইটা যার আণবিক ভর বেশি সেটা দৌড়াইতে পারবে কম। অর্থাৎ অ্যামোনিয়ার চেয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার এটা হলো 36.5 যোগ 1 36, আর অ্যামোনিয়া হলো লার্জ। অর্থাৎ এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার কম, অ্যামোনিয়ার বেশি। অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায়, কারণ molecular weight of hydrochloric acid is 36.5, but molecular weight of ammonia is only 17. So the rate of diffusion of ammonia is greater than hydrochloric acid. অর্থাৎ যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আর দুটা যদি সমান হয়ে যায় তা আণবিক ভর সমান হয়ে যাবে। যাই হোক,
OH এর অনুবদ্ধী অ্যাসিড, অনুবদ্ধী কনজুগেটেড অ্যাসিডের খাত, এটা খুব ভালো করে পড়তে হবে। OH এর অনুবদ্ধী অ্যাসিড হলো ওয়াটার। এই অধ্যায়টা অনুবদ্ধী অ্যাসিড, অনুবদ্ধী কনজুগেটেড ক্ষার অ্যান্ড কনজুগেটেড অ্যাসিড, কনজুগেটেড বেজ অ্যান্ড কনজুগেটেড অ্যাসিড এই সম্পর্কে আলোচনা আমি করার আশা থাকলো। যাই হোক, এর অনুবদ্ধী অ্যাসিড হলো পানি। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের অবস্থার সমীকরণ অর্থাৎ ভ্যান ডার ওয়াল সমীকরণ, সেটা হচ্ছে P প্লাস N স্কোয়ার A ডিভাইড বাই V স্কোয়ার ইন্টু V মাইনাস টুয়াইস NB ইজ ইকুয়াল টু nRT। এটা হলো ভ্যান ডার ওয়াল সমীকরণ অর্থাৎ বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। যেহেতু এখানে একে যদি এর n এর মান হবে 4/2, দ্যাট ইজ n এর মান হবে 2, এই জন্য n স্কোয়ার 4A V স্কোয়ার, এখানে n এর মান 2, n এর মান দ্যাট ইজ P প্লাস 4A is divided by V square into V minus twice B is equal to 2nRT। তার মানে এখানে n এর মান হলো 2। CH3 CH2 CH2Cl এই যে অ্যালকাইল হ্যালাইড, একে যদি এটা হলো এখানে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দেওয়া যায় তাহলে অ্যালকোহল হবে, অর্থাৎ এটা হলো এখানে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আছে CH3 CH2 CO CH3, এর মধ্যে সিগমা বন্ড কয়টি? এখানে হবে 3টি, এখানে 2টি, 2 3 4 5 6 7 8 9 10 11টি, অর্থাৎ এরখানে সিগমা বন্ধ হবে 11টি। যেগুলো একক বন্ধন সেগুলো হবে সিগমা বন্ধন। এখানে সিগমা বন্ধন হবে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এখানে 3টা, অর্থাৎ এর সিগমা টোটাল নাম্বার অফ সিগমা বন্ড ইজ 11। এটা যে কোনো যৌগের সিগমা বন্ড পাই বন্ড বের করার কথা থাকবে, যেমন এখানে পাই বন্ড শুধু একমাত্র একটি কিটো গ্রুপের কাছে। এই তো গেল এই বাছাইকৃত দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আশা করি এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা যদি বিশ্লেষণ করে পড়ো তাহলে ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।